ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় আরও ১৫ দেশ। প্রত্যাখ্যান করে গাজার একাংশ দখলের হুমকি ইসরায়েলের। ত্রাণ নিতে যাওয়া বাসিন্দাদের উপর গুলি, নিহত ৮০। হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলে লেবানন থেকে সেনা সরাবে ইসরায়েল, শর্ত যুক্তরাষ্ট্রের। প্রত্যাখ্যান সশস্ত্র গোষ্ঠীর। যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন চায় বৈরুত। রুশ হামলায় ইউক্রেনের শতাধিক সেনা হতাহতের দাবি মস্কোর। পাল্টা হামলা কিয়েভের। নিষেধাজ্ঞা মোকাবিলায় অভ্যস্ত রাশিয়া। ট্রাম্পের আলটিমেটামের জবাবে ক্রেমলিন। অবরুদ্ধ গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা থামছেই না। গেল একদিনে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও ৮০ জনের, যাদের মধ্যে ৭১ জনই গিয়েছিলেন ত্রাণ সংগ্রহে। অপুষ্টিজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলেই গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পর আরও ১৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। তবে এমন উদ্যোগ প্রত্যাখ্যান করে গাজার একাংশ দখলে নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজার কিছু অংশে অভিযান প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। দিনের বেলা ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতিও দেয়া হয়, তবে অঞ্চলটিতে ত্রাণ সরবরাহ হচ্ছে নামে মাত্র। বেশিরভাগ বাসিন্দাই থাকছেন খাবার থেকে বঞ্চিত। ভয়াবহ পুষ্টিহীনতা ও খাদ্য গ্রহণের মারাত্মক ঘাটতি এরই মধ্যে নিশ্চিত করেছে জাতিসংঘ। এখন কেবল অপুষ্টিজনিত মৃত্যুর তথ্য পেলেই আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি। ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন দখলদার বাহিনীর গুলিতে। বুধবারও অনেক ফিলিস্তিনি খাবার সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। হামাস এই দুর্ভিক্ষ পরিস্থিতিকে ধীরগতির গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণকে পরিণত করেছে লুটপাট ও বিশৃঙ্খলার হাতিয়ারে। গাজার এমন পরিস্থিতিতে ১৫টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে। জাতিসংঘ সদর দফতরে এক সম্মেলনের পর ফ্রান্স জানায়, ২ রাষ্ট্র সমাধান এবং গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একে হামাসকে উৎসাহ দেয়া বলে উল্লেখ করেছেন। তার মতে, এই স্বীকৃতি হামাসকে আলোচনায় কঠোর করে তুলবে এবং জিম্মিদের মুক্তিতে দেরি করবে। এমন পরিস্থিতিতে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার এক সদস্য। হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার শাসন ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি, কাতার, মিশর সহ আরব বিশ্বের ১৭টি দেশ। জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দফতরে সম্মেলনে একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। এই বিবৃতিকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। গাজার উত্তরে বেইত লাহিয়ায় ত্রাণ পৌঁছালেও থামেনি ক্ষুধার জন্য হাহাকার। গমের আটা পেতে ভিড় করছেন হাজার হাজার মানুষ। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা ফিলিস্তিনিরা এখন শুধু বাঁচার মতো একটু খাবার খুঁজছেন। শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে গাজার আকাশ। গাজার বেইত লাহিয়ায় সকাল সকাল হাজারো মানুষ ত্রাণের খোঁজে ছুটছে ট্রাকের পিছু পিছু। কেউ কাঁধে বস্তা, কেউ বাচ্চা কোলে। এক মুঠো আটা পেলেই যেন চলবে তাদের। দীর্ঘ সময় পর ইসরায়েলি সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করে কয়েকটি খাদ্যবাহী ট্রাক। কিন্তু প্রচণ্ড ভিড়ে চাল বা আটা হাতে পাবেন কিনা এই অনিশ্চয়তার মধ্যেই ছুটছেন তারা। স্থানীয় এক নারী বলেন, ৮ সদস্যের পরিবারের জন্য তিনি চেষ্টা করছেন অন্তত ১ বস্তা আটা জোগাড় করতে। সন্তানের মুখে একটুখানি রুটি তুলে দিতে চান তিনি। কেউ কাঁদছে, কেউ হেঁটে যাচ্ছে ক্ষুধার্ত দেহ নিয়ে। একসময় ১১৭ কেজি ওজন থাকলেও এখন ৫৭ কেজিতে নেমে এসেছে একজনের ওজন। আরেক নারী জানান, ৫ মাস ধরে কিছুই নেই ঘরে। ডাল, পাস্তা সবই এখন দুষ্প্রাপ্য। আমরা এখানে এসেছি কিছু ত্রাণ সংগ্রহ করতে, যেন অন্তত আমার বাচ্চাদের জন্য ১ চিমটি আটা জোগাড় করতে পারি। ৮ সদস্যের পরিবারের সামান্য একটু ময়দা পেলেও কিছু রুটি বানাতে পারবো। বাচ্চারা খুশি হবে। আশপাশের সবাই যখন রুটি বানায়, তখন আমাদের ছেলেমেয়েরাও যেন কিছু খেতে পারে, এই আশা এসেছে। আমার ছোট সন্তানকে দুধ না পেয়ে পুদিনা মেশানো পানি খাওয়াতে হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা জানায়, গাজায় এখন দুর্ভিক্ষের পূর্বাভাস স্পষ্ট। বিশেষ করে ৫ বছরের নিচের শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। এরই মধ্যে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ, যার মধ্যে ৮৮ জনই শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ইসরায়েল মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করলেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ দিচ্ছে না ইসরায়েল।
রাশিয়ায় আঘাত হানা ইতিহাসের ভয়াবহ 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেবল রুশরাই কেঁপে ওঠেনি। এই প্রভাবে সুনামি হয়েছে রাশিয়া, জাপান, পেরু ও ইকুয়েডর সহ কয়েকটি দেশ। সুনামির সতর্কতা জারি করা হয়েছে আমেরিকা সহ 14 দেশে। তবে এটাই কি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প? উত্তর না। এর আগেও পৃথিবী কেঁপেছে আরও ভয়াবহ কম্পনে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 5টি ভূমিকম্প নিয়ে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর ইতিহাসে ভূমিকম্প এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। সম্প্রতি রাশিয়ায় আঘাত করল 8.8 মাত্রার এক বিশাল ভূমিকম্প। এই দুর্যোগ যে কতটা ভয়াবহ তা বোঝাতে বলা যায় 2023 সালে তুরস্কে যে ভয়াবহ 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল তার চেয়েও 32 গুণ শক্তিশালী রাশিয়ার ভূমিকম্প। এই 8.8 মাত্রায় কিন্তু সবচেয়ে শক্তিশালী না, মানব ইতিহাসে এর চেয়েও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। চলুন এক নজরে দেখে নেই ইতিহাসের বিধ্বংসী কিছু ভূমিকম্প। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ঘটেছিল 1960 সালে চিলির ভলডিভিয়ায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.5, যা এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ। 22 মে 1960 সালে এই ভূমিকম্পটি দক্ষিণ চিলিতে আঘাত হানে এবং এর ফলে প্রায় 1600 মানুষ নিহত হন এবং 30 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন। এই ভূমিকম্পের ফলে তৈরি হওয়া সুনামি হাওয়াই, জাপান ও ফিলিপাইন পর্যন্ত আঘাত হানে। জাতিসংঘ জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী এতে ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক $550 মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে রয়েছে 2004 সালের 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সংঘটিত ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.1। এটি ভারত মহাসাগরের তলদেশে আঘাত হানে এবং এর ফলে সৃষ্ট ভয়ঙ্কর সুনামি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড, বাংলাদেশ সহ একাধিক দেশে আঘাত হানে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন মতে প্রায় 2,30,000 মানুষ প্রাণ হারান এই ভূমিকম্প ও এ থেকে সৃষ্ট সুনামিতে, আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $15 বিলিয়ন। তৃতীয় অবস্থানে রয়েছে 2011 সালের জাপানের তোহোকু অঞ্চলের সংঘটিত ভূমিকম্প, যার মাত্রা ছিল 9.0। এই ভূমিকম্পটি 11 মার্চ সংঘটিত হয় এবং এর ফলে ভয়াবহ সুনামি সৃষ্টি হয়, যা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এই ভূমিকম্পের কারণে প্রায় 15,897 জন নিহত হন এবং 4,500 জন নিখোঁজ হন। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক $360 বিলিয়ন, যা এখনও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। চতুর্থ শক্তিশালী ভূমিকম্পটি ঘটেছিল 1952 সালের 4 নভেম্বর রাশিয়ার কামচাটকা দ্বীপে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.0। যদিও এই ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরের দূরবর্তী অঞ্চলে হয়েছিল, তাই সৌভাগ্যবশত প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম ছিল। তারপরও এটি বিশাল এক সুনামির জন্ম দেয়। নোয়া সুনামি ডেটাবেজের সূত্র অনুযায়ী হাওয়াই দ্বীপপুঞ্জে এই সুনামিতে অন্তত 10 জন প্রাণ হারান এবং বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়। পঞ্চম ভূমিকম্পটি ঘটেছিল 2010 সালের 27 ফেব্রুয়ারি চিলির মাউলে অঞ্চলে।